রাত 11টা বাজে। দুই পাশে দূর দূর পর্যন্ত বিস্তৃত মাছের ভেড়ি। তার মধ্যে দিয়ে পিচের রাস্তাটিকে মনে হচ্ছে একটা কালো কেউটে সাপ এলিয়ে শুয়ে আছে। রাস্তার দুই পাশে বাবলা গাছ। ভেড়ির জলের মাঝে দুই একটা পাহারাদারদের মাচা ছাড়া আশেপাশে কোনো বাড়িঘর নেই। রাত 11টায় দুই একটা প্রাইভেট গাড়ি ছাড়া এই রাস্তায় বিশেষ আর কিছুই যাতায়াত করে না। এই রাস্তা ধরে প্রাণপণে ছুটছে বীরা। মনে হচ্ছে তার ফুসফুস এবার ফেটে যাবে। কান বন্ধ হয়ে গিয়েছে, বুকের ভিতর হাতুড়ি পিটছে হৃৎপিণ্ড। কালী পূজা 1 সপ্তাহ হলো পেরিয়েছে। এদিকে ভালোই ঠান্ডা পড়তে শুরু করেছে। তার মধ্যেও বীরা দরদর করে ঘামছে। পিছনে ছুটে আসছে ঠাকুর সাহেবের পোষা দ্বিপদ হায়নারা। পিছনে পায়ের শব্দ দ্রুত কাছে এগিয়ে আসছে। যে কোনো মুহূর্তে পিঠে এসে থাবা বসাবে। বীরা শরীরের সবটুকু শক্তি পায়ের পেশিতে চালনা করে দিল। এবার মনে হচ্ছে ওরাও ছিঁড়ে যাবে। আশ্চর্য, রাস্তায় একটাও গাড়িও আসছে না। বীরার মনে হচ্ছে তাকে ধাওয়াকারীরা ইচ্ছে করেই তার সাথে ওইটুকু দূরত্ব বজায় রেখে ছুটছে। শিকারি যেমন শিকারকে খেলিয়ে খেলিয়ে ধরে। সে কেন নিজেকে শিকার ভাবছে? বীরা কি তাহলে হার মেনে নিল? না, তাকে হার মানলে চলবে না। তাকে বেঁচে থাকতে হবে। তার নিজের জন্য নয়, যে 50টি মেয়েকে সে অন্ধকার থেকে আলোয় ফেরাতে পেরেছে তাদের জন্য। যারা এখনো অন্ধকারে রয়েছে তাদের উদ্ধারের জন্য। বীরাকে এখনই এদের হাতে ধরা পড়লে চলবে না। সামনে একটা আলোর বিন্দু এগিয়ে দুলছে। কেউ কি আসছে তার পরিত্রাতা? নাকি ঠাকুর সাহেবের পোষা হায়না এবার সামনে থেকে ধরতে আসছে তাকে? একটা আলোর বিন্দু, এবার দুটো হলো। একটা গাড়ি আসছে মনে হয়। আগত গাড়ির হেডলাইটে চোখ ধাঁধিয়ে যাওয়ার আগেই গলায় সমস্ত জোর একসাথে করে চিৎকার করলো বীরা, হেল্প! গাড়িটা চোখ ধাঁধিয়ে দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। বীরা মুহূর্তের জন্য ছোটার গতি কমিয়ে দিয়েছিল। গাড়িটি বেরিয়ে যেতে হতাশ হয়ে পড়ল। আজ আর সে নিজেকে বাঁচাতে পারবে না। বীরা দেখেনি গাড়িটা তীব্র গতিতে ফিরে এসেছে। বীরা কিছু বোঝার আগেই একটা বলিষ্ঠ হাত তার বুকের নিচে পেঁচিয়ে ধরে এক হাঁচকায় তুলে নিল উপরে। গাড়ি চালকের ডান পাশের দরজা খোলা। সেই খোলা দরজা এক হাতে আঁকড়ে ধরেছে বীরা, অন্য হাতে চালকের গলা। তার দুই পা দরজার বাইরে ঝুলছে। খোলা দরজা পায়ে এসে ধাক্কা মারছে। চালক অদ্ভুত কায়দায় তাকে কোমরের কাছে জড়িয়ে ধরে অন্য হাতে গাড়ি চালিয়ে যাচ্ছে। বীরার সার্ভাইভাল ইনস্টিংক্ট কাজ করতে শুরু করলো। সে কোনো রকমে নিজেকে হেঁচড়ে চালকের আসনে তুলে দিল। ভিতরে পা টেনে নিতেই চালক তাকে ছেড়ে দিয়ে ধড়াম করে দরজা বন্ধ করে দিল। এবার বীরা কি করবে বুঝতে পারছে না। সে চালকের ডান পায়ের উপরে বসে আছে। এখান থেকে পাশের সিটে যেতে গেলে স্টিয়ারিং আর চালকের মাঝখানে আটকে যাবে সে। টানা 5 কিলোমিটার গিয়ে গাড়ি থামালো চালক। বীরাকে সমেত গাড়ি থেকে নেমে পড়ল। তাকে কি এইখানে ছেড়ে দেবে নাকি? বীরার চিন্তা ভাবনার মধ্যেই তাকে কাঁধে ফেলে নিয়ে ঘুরে গিয়ে উল্টো দিকের সিটে বসিয়ে দিল। তারপর সিট বেল্ট বেঁধে দরজা বন্ধ করে দৌড়ে এদিকে চলে এলো। বীরা এখনো হতচেতন মতো হয়ে রয়েছে। বেঁচেছে না আরো বড় বিপদে পড়তে যাচ্ছে জানে না। তার মধ্যেও লক্ষ্য করলো চালক এক হাতে গাড়ি চালানোয় ভীষণ দক্ষ। এই জলে টইটুম্বুর ভেড়িসংকুল অপ্রশস্ত রাস্তায় তীব্র গতিতে গাড়ি চালাতে চালাতেই সিট বেল্ট বেঁধে নিল। তারপর তীব্র গতিতে গাড়ি চালিয়ে বীরাকে নিয়ে হাওয়া হয়ে গেল। বাড়ালেই তো থাবা মেরে তুলে নিতে পারবে। টিম বি যখন বীরার গাড়ির সিগন্যাল দিয়েছিল
তখন 4টে পেরেক রাস্তার নির্দিষ্ট জায়গায় সূচিমুখ উপরে করে রেখে দিয়ে অপেক্ষা করছিল। একটা না একটাতে তো চাকা ফাঁসবেই, 4টেই ফেসে যাবে ভাবেনি তারা। পেরেক রেখে দুই পাশের ভেড়িতে নেমে গা ঢাকা দিতে না দিতেই চাকা ঘষ্টানোর শব্দ করে বীরার মাহিন্দ্রা কেউবি থেমে গিয়েছিল। বীরা গাড়ি থেকে নেমে বোঝার চেষ্টা করছিল কি হয়েছে। ওরা রাস্তার পাশের ঝোপ জঙ্গলের আড়াল থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিল বীরা ঝুঁকে চাকা পরীক্ষা করছে। পর মুহূর্তেই বীরা সোজা হয়ে তীরের বেগে ছুটতে শুরু করে। তারাও বীরার পিছনে ছুটতে শুরু করলো। তাদের দলের মাথিন ভালো দৌড়তে পারে, এককালে ডিস্ট্রিক্ট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সবার আগে ছুটতে শুরু করে। একটা সময় তারা বুঝতে পারছিল বীরাকে ধরে ফেলাটা কোনো ব্যাপারই নয়। রাতের আধারে একটা খেলাই পেয়েছিল তাদের, সেটাই কাল হলো। উল্টো দিক থেকে অসময়ে কি করে এই গাড়িটা এলো বুঝতে পারছে না তারা, কারণ দুদিকে গাড়ি আটকানোর জন্য তাদের লোক রয়েছে। মুহূর্তের মধ্যে গাড়ি চালক তাদের সামনে থেকে বীরাকে নিয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল। মাথিন সবার আগে ছিল, সেই আগে দাঁড়িয়ে পড়ল। কাটুনাথ তাদের দলপতি ওয়াকিতে খবর দিল, গাড়ি নিয়ে আয় জলদি। গাড়ি নিয়ে বেশ কিছুটা পিছনে গ্রুপ বি আসছে। কাটুনাথের নির্দেশ পেয়ে তারা দ্রুত গতিতে এগিয়ে এলো। চলেই এসেছিল, 1 মিনিটও লাগলো না পৌঁছতে। গাড়িতে উঠতে উঠতে কাটুনাথ নির্দেশ দিল, সামনের গাড়িকে ফলো কর, শালা চিড়িয়ে ভেগেছে। কথাটা শোনার সাথে সাথেই গ্রুপ বিতে যারা ছিল তাদের শরীরের রক্তের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেল। চিড়িয়া ভেগে যাওয়ার অর্থ সাক্ষাৎ মৃত্যুর মোকাবিলা করা। ঠাকুর সাহেব তাদের একটাকেও বাঁচিয়ে রাখবে না আজকে। ঠাকুর সাহেবের সুউচ্চ পাঁচিল ঘেরা বিশাল বাড়ি। বাড়িতে দুর্গা মন্দির, 12 মাস দেবী দুর্গা পূজিতা হন। বাৎসরিক বাসন্তী দুর্গা পূজা হয়। দুর্গা মন্দিরের পিছনে পুরনো আমলের বড় বড় থামওয়ালা জমিদার বাড়ির মতো বিশাল বাড়ি। ঠাকুর সাহেবের 3 ছেলে, 3জনেই ঠাকুর সাহেবের বিভিন্ন ব্যবসায় নিযুক্ত। 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, স্ত্রী, 3 পুত্রবধূ, নাতি নাতনি শুধু নয়, বাড়িতে আরও অনেক লোকের নিয়মিত যাতায়াত, খাওয়া দাওয়া চলে। প্রতি বেলায় 20-25টি পাত পড়ে ঠাকুর বাড়িতে। এছাড়াও প্রতিদিন দুর্গা চাতালে কাঙালি ভোজন দেওয়া হয়। সেখানেও হোক না হোক গোটা 100 পাত পড়বেই। আশেপাশের বেশ কয়েকটি গ্রাম নিয়ে ঠাকুর সাহেবের দয়া, দান, ধ্যানের জয় জয়কার শোনা যায়। রাত প্রায় 12টা বাজে। ঠাকুর সাহেব মা দুর্গার সামনে দাঁড়িয়ে আছে। বছর 50-এর ঠাকুর সাহেবের মাথায় লম্বা চুল কাঁধ পর্যন্ত বিন্যস্ত, মুখমণ্ডল এই রাতেও পরিষ্কার পরিচ্ছন্ন করে কামানো, 2 চোখ আয়ত, দীঘল, সবসময় ঢুলু ঢুলু একটা ভাব। মনে হয় যেন বাহ্য জগৎ সম্পর্কে অচেতন, ভাবের ঘোরে ডুবে আছে। সেই 2 চোখে এখন আগুন জ্বলছে, দয়া, মায়া, মমতার চিহ্ন মাত্র নেই। কপালের 2 পাশে রক ফুলে উঠেছে। খড়গাকৃতি নাসারন্ধ্র পথে গরম নিঃশ্বাস বেরিয়ে আসছে। ফর্সা মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করেছে। ঠাকুর সাহেবের দরবার ঘরে পিছমোড়া করে হাঁটু ভেঙে কাটুনাথ আর তার 5 সঙ্গীকে বসিয়ে রাখা হয়েছে। তারা ঠাকুর সাহেবের শাস্তির অপেক্ষা করছে আর মনে মনে মা দুর্গার কাছে প্রার্থনা করছে আজ প্রাণটা যেন থাকে। এমন সময় পায়ের শব্দ শুনে মাথা তুলে দেখল ঠাকুর সাহেব ধীর পদক্ষেপে দরবার কক্ষে প্রবেশ করছে। সবাই আবার মাথা নিচু করে নিল। ঠাকুর সাহেবের চোখের দিকে তাকানোর ক্ষমতা কারো নেই। ঠাকুর সাহেব দরবার ঘরে তার নির্দিষ্ট সিংহাসনে বসে হুঙ্কার দিল, হান্টার দে। একজন দেয়ালে ঝোলানো সাপের চামড়ার তৈরি চাবুক এনে দিল ঠাকুর সাহেবের হাতে। কাটুনাথ মনে মনে বলল, এ যাত্রা বেঁচে গেলেও যেতে পারি, সোজা গুলি করে দেয়নি, এই যথেষ্ট। তখনই সপাং করে কাটুর পিঠে চাবুকের প্রথম আঘাতটি নেমে সাপের শরীরের ছাপ পড়ে গেল কাটুনাথের পিঠে। মনে হলো জায়গাটা যেন অবশ হয়ে গিয়েছে। পরক্ষণেই সুতীব্র যন্ত্রণায় শরীর যেন ফালা ফালা হয়ে গেল। পরপর 6 জনকে শাস্তি দিয়ে ঠাকুর সাহেব
চাবুক ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এগুলোকে নিয়ে যা, মলম পট্টি কর, আমার গাড়ি বের কর, আমি লালের কোঠিতে যাব। এটা আমার বীরা গল্পের, বীরা দ্য ওয়ারিয়ার, বীরা গল্পের প্রথম পর্ব আমি পাঠ করে শোনালাম। আমি সেরা কলমকার 6 প্রতিযোগিতায় এই গল্পটি লিখেছিলাম। তার আগে আমি বলি যে কী প্রসঙ্গে আমি এটা বলছি। প্রতিলিপি বাংলা ভারতের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আপনি যে কোনো আপনার পছন্দের যে কোনো জনের গল্প পড়তে পারবেন, বিভিন্ন ভাষায় এবং এই গল্প পড়তে পারবেন, বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন ধরনের গল্প পড়তে পারবেন। এটা পাঠকদের জন্য যেমন খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম, তেমনি যারা গল্প লেখেন, মনের ভেতরে বিভিন্ন ভাবের বুদবুদ উঠছে কিন্তু সেটি প্রকাশ করতে পারছেন না, বা খুব মনে ইচ্ছে যে সেগুলোকে লিখে রাখবেন কিন্তু কেউ প্রকাশ করবে না বা প্রকাশক পাচ্ছেন না, তাদের জন্যে প্রতিলিপি সত্যি অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি নিজে গল্প লিখে প্রকাশ করতে পারেন। তো আমিও 2020 সালে প্রথম প্রতিলিপির সন্ধান পাই এবং প্রতিলিপিতে লিখতে শুরু করি। আমার ধীরে ধীরে আমার গল্প পাঠকদের মনে একটা বিশেষ জায়গা করে নিতে শুরু করে এবং পাঠকরাও আমার গল্প অনেক ভালোবাসা দিয়েছেন। আমি মূলত যে গল্পগুলি লিখি সাধারণত সামাজিক গল্প, ভালোবাসার গল্প বা মনস্তত্ত্বের গল্প লিখতে আমার ভালো লাগে। মানুষের মনস্তত্ত্ব, মানুষ কী বলছে এবং কী করছে, তার পিছনে তাদের আসলে কী অন্তর্নিহিত ভাব, সেটা আমার ভাবতে ভালো লাগে এবং সেটাই আমি লিখে রাখার চেষ্টা করি। বীরা সম্পূর্ণ অন্য ধরনের একটি গল্প। এই গল্পের বিষয়বস্তু হলো নারী পাচার চক্রের উপরে। এই যে প্রতি বছর ভারতবর্ষে বা সারা পৃথিবীতেই নাবালিকা, বালিকা বা নারী হারিয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রলোভনে তাদের ভুলিয়ে নিয়ে যাওয়া হয়, কখনো বিয়ের কথা বলে, কখনো চাকরির প্রলোভন দেখিয়ে, অভিনয়, মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে, এবং তারপরে তাদের পরিণতি কী হচ্ছে, তারা কোথায় সত্যি গিয়ে পৌঁছচ্ছে, বহুজন একদম অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তো এই ঘটনাগুলো আমরা আশেপাশে সবসময় শুনতে পাই, পড়ি, ইন্টারনেট বা ফেসবুক বা খবরে আপনারা এটা পড়বেন যে তাদের অনেকেরই স্থান হচ্ছে গিয়ে পতিতালয়ে, তাদেরকে দিয়ে দেহ ব্যবসায় নিযুক্ত করা হচ্ছে বাধ্যতামূলক। তো এই ঘটনা আমাকে ভেতরে ভীষণ কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিত এবং ভেতরে একটা কুড়ে কুড়ে খেত। তো তখন আমি ভেবেছিলাম যে এই কথাগুলো আমি লিখবো, কখনো না কখনো গল্প আকারে লিখবো। এটা নিয়ে আমার ভিতরে ভীষণ একটা যন্ত্রণা শুরু হয়। তো তখন আমি প্রতিলিপিতে এই গল্পটি লিখতে শুরু করি। আমি ভেবেছিলাম যে এটা সম্পূর্ণ একটু অন্য ধরনের গল্প, যেহেতু এটা প্রেম ভালোবাসার গল্প নয় সেই অর্থে। ভালোবাসা এখানেও আছে, মানুষের প্রতি ভালোবাসা, মনুষ্যত্বের প্রতি ভালোবাসা। তো ভেবেছিলাম হয়তো কেউ এই গল্পটি অতটা ভালোবাসবে না বা আমার গল্পটি হয়তো ততটা জনপ্রিয় হবে না, কিন্তু আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যখন আমি গল্পটা লিখতে শুরু করি, আমার অনেক পাঠক এই গল্পটি অনেক ভালোবাসা দিয়েছেন, পড়েছেন। তো যেটা বলছিলাম যে এই গল্পটি আমি সেরা কলমকার 6 প্রতিযোগিতায় এটা দিতে শুরু করি। প্রতিলিপি প্রায় 5 মাস অন্তর অন্তর একটি প্রতিযোগিতার আয়োজন করে, সেরা কলমকার 1 থেকে শুরু হয়েছে। তো আমি আশা করিনি যে আমার এই গল্পটি কোনো স্থান পাবে। আমি খুবই কৌতূহল বসে যে দেখি কোন গল্প প্রথম হলো। তো আমি যখন ফলাফল দেখলাম যে হ্যাঁ, আমার এই গল্পটি সেরা কলমকার 6 প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। তো তার এই যে আমার সিনু, ও মাঝে মাঝেই এসে এখন ওর একটু খাবার চাই। সেরা কলমকার এই আমার সম্মাননা পত্রটি, সিনুবুড়ি এদিকে এসো মা, হ্যাঁ এদিকে এসো, কোলে এসো। তো এটি সম্মাননা পত্র আমার কয়েকদিন আগে এসছে বন্ধুদের, তোমাদের দেখাবো বলে এতদিন আমি খুলিনি, আজকে এটা আমি খুললাম। স্বর্ণলতা রায় কবিরাজ আমার নাম, এই নামেই আমার প্রতিলিপি প্রোফাইল।
এখানে লেখা আছে, প্রিয় লেখক, প্রতিলিপি আয়োজিত সেরা কলমকার অ্যাওয়ার্ড 6 প্রতিযোগিতায় বিচারকদের পছন্দ বিভাগে প্রথম স্থান অধিকার করার জন্য আপনাকে সম্মাননা পত্রটি প্রদান করা হলো। এই বিশেষ সম্মানে আপনাকে ভূষিত করতে পেরে আমরা গর্বিত। আপনার কলম অক্ষয় হোক। এখানে নিচে সাইন করা আছে রঞ্জিত প্রতাপ সিং, সিইও প্রতিলিপি। রঞ্জিত প্রতাপ সিং প্রতিলিপির প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ। অনেক ধন্যবাদ আপনাকে শ্রী রঞ্জিত প্রতাপ সিংজি, প্রতিলিপির মতো এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য, আমাদের মতো লেখকদের এই প্ল্যাটফর্মে লেখার সুযোগ করে দেওয়ার জন্য। তার কারণ প্রতিলিপিতে লিখতে লিখতে আমি প্রচুর পাঠক পেয়েছি। প্রতিলিপি আমার কাছে একটা পরিবারের মতো। আমার পাঠকেরা অনেকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ তৈরি হয়ে গিয়েছে। তারা আমার সঙ্গে ফোনে কথা বলে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং তাদেরকে আমার ভীষণ আপন মনে হয়, স্বজন মনে হয়। আমি স্বজন মনে করি আমার পাঠকদের। তারাও আমাকে দিদি বলে এবং অনেক এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা পেয়েছি আমার পাঠকদের থেকে। তো সেই কারণে আমি কৃতজ্ঞ প্রতিলিপির প্রতি, যে প্রতিলিপি আমাকে এই সুযোগটা করে দিয়েছে। শুধু আমাকে নয়, আমার মতো আরও হাজার হাজার প্রতিলিপি লেখক আছেন, কয়েক লক্ষ, বলবো না, মিলিয়নস অফ পাঠক হচ্ছে প্রতিলিপির গল্প পড়ছেন। তো বন্ধুরা, আমি আমার এই গল্পের এই প্রথম পর্বটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমার আরও 2-3টে পর্ব এই গল্পের শেয়ার করার ইচ্ছে আছে, ভাগ করে নেওয়ার ইচ্ছে আছে আপনাদের সঙ্গে। আমি আরও 2-3টে ভিডিও আনবো এই গল্প নিয়ে, বা আমার আরও গল্প নিয়ে আমি ছোট ছোট ভিডিও আনবো। তো আপনারা আমাকে বলতেও পারেন যে আপনারা এরপরে কোন গল্পটির শুনতে চান আমার কাছ থেকে। সেটা যদি বলেন, সেটাও আমি করতে পারি। আর প্রতিলিপির এই গল্পের লিঙ্ক এবং আমার প্রোফাইল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে গিয়েও আপনারা পুরো গল্পটি একসঙ্গে পড়ে আসতে পারেন, বা আমার আরও গল্প আছে সেই গল্পগুলোও পড়তে পারেন। তো ধন্যবাদ। আমাকে যদি আমার গল্প যদি আপনারা পড়তে চান বা আমার গল্প যদি শুনতে চান এইভাবে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি নোটিফিকেশান বেল যদি আপনারা একবার প্রেস করে রাখেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তো আপনারা তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে শুনতেও পারবেন। ধন্যবাদ, নমস্কার।